দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? সব ছুঁড়ে ফেলে দে। এই মাথা দিতে আসবে, তার মাথা ফাটিয়ে দিবি। কারো কথা কোনো খুশি শুনবি না। 25 বছরের স্বপ্ন আমায় সত্যি হতে চলেছে। ওই বস্তি আমার নামে লিখে নিতে পারলে এবার তাই আমি মাথা ফাটিয়ে দেবো। দেখো আজ কোন শালা কার কত দম। বাধা দিতে আসবে আর অন্য প্রশ্নে ভাত তুলে দেবে। এই বসতে প্রতীকের বিরুদ্ধে কথা বলার সাহস কারণে সাহস থাকবে কি করে? প্রতীক এখন আমাদের দলের লোক, হটবন বাড়ির আপন। আপন আপন আমি কারণ নই, আমি শুধু টাকার আপন। নিজের জাত যখন পাল্টেছে, যে সালা আমার টাকা দেবে তার আমি কেনা বান্দা। প্রতীক চলো যাদের নিজের ভেবেছিলাম তারাই যখন আমাকে ধোকা দিল, ওই মিথ্যে সম্পর্কে আমি জোগাড় চাই না। তাই এলো করিয়ে মাখোতে খাও তুমি হটবেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যাচ্ছে? সালা ভেঙে গুড়িয়ে যায়। কোন ময়কা লাল এই বস্তিকে বাঁচায়? এইরকম একজন জওয়ান তাকড়া চিরমাদি ওই আমাদের সাথে থাকলে কোন শালা কিছু করতে পারবে না। এই বস্তির কারণে তুমি দেখেছিলে বস্তির কতগুলো মানুষকে হাত করে নিয়েছো বলে এই বস্তিটা তুমি দখল নেবে। বলি কে আটকাবে শুনি? আমি আটকাবো। ভালোই ভালোই বলছি কাকিমা, আমাদের রাস্তা থেকে সরে যাও। বাহ বাহ রে প্রদীপ, বাহ চমৎকার। যে বস্তিতে তুই জন্মেছিস, যে বস্তির মাটিতে তুই বড় হয়েছিস, আর সেই বস্তিতে তুই ভেঙে ফেলতে এসেছিস, এত বড় বেঈমান তুই। হ্যাঁ, আমি বেঈমান। আর আমার থেকে বড় বেঈমান আছে তোমার ছেলে রামু, যে আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। রামু না হয় অন্যায় করেছিল, কিন্তু বস্তির অসহায় মানুষগুলো তো কোনো অন্যায় করেনি। আমি এত কিছু বুঝি না, আমার কেউ নেই, আর আমি কারো আপন হতেও চাই না। দাঁড়িয়ে রইলি কেন রে? ভেঙে গুড়িয়ে যাস সারা সব কিছু। সাবধান সাবধান করছে প্রতীক, এখনো বলছি তুই এই বস্তির কোনো কিছু ভাঙচুর করিস না। কি করবি তুই? আমি আমি আমার এই জীবনটা দিয়েও রক্ষা করব। তাহলে তোর প্রাণটাই যাবে। বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হয়েছে? কি হয়েছে কি রে? তুই এত ভয় পেয়ে গেল? বাইরে কি বাঘ পড়ছে? বাঘ নয় বস, বাঘ নয়, ঝড় ঝড়। এটাকে যে আমাদের সব কটা ছেলেকে খুব কেড়িয়েছে, আমি কিন্তু প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছি, না হলে কি করবে? কি করবে রে সালা? আমি পড়তে সালাকে দেখি আজ কোন মাইকাল্লা আমার বংশের নেই নাম। গরিবের মানুষের ত্রাতা আমি, আর গরিবের মানুষের ত্রেতা আমি, আমি হচ্ছে খলিল রাম। অস্তায় ছিলেন ভগবান বিষ্ণু, আর ত্রেতায় ছিলেন ভগবান রাম, আর তারপরে ছিলেন ভগবান বিষ্ণু, আর করিতে পারবে তোদের অত এই শয়তান। যদি নিজের প্রাণে বাঁচতে চাস না তাহলে এখান থেকে চলে যাও। আরে প্রাণে কে না বাঁচতে চাই, আর কিন্তু মরার ভয় আমার নেই। আর তার জন্য আমি রেডি হয়ে করে এসেছি
আর সেখানে গেলে হয়তো তোরা মরবি, নয়তো আমি মরবো। রাম! রাখ, রাখ, রাখ রাঘব, রাখ। ভক্তি কেন মরিস? অন্তত এই রামের ভয় রাখ। এই, তোর একটু পাই এই, বেশি পারিস না রাম, তাহলে কালকের ওই সূর্যটা তোর দেখা নাও হতে পারে। আমি সূর্য দেখতে আসিনি রে, আমি সূর্য দেখতে আসিনি। আর তবে মানুষের ক্ষতি করতে চাইলে তোরা যে আজকের এই চাঁদটাকেও দেখতে পাবি সেটা আমি ঠিক জানি না। আমাদের চমকাবি। আরে এলাকা এলাকা কাদের হয় তোর ওই পালন কর্তা বাপের কাছ থেকে জেনে নিবি। এলাকা কুত্তাদের হয়, কিন্তু যেখানে বাঘ এসে দাঁড়ায় না সেখানে সারা বাঘেরই এলাকা হয়। এই কি বাপ! বাঘের গর্জন। আরে এই কুত্তার খেউ খেউ আওয়াজে মনে হচ্ছে না কে বাঘ আর কে কুত্তা। রাম! রাম রাম আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আমি জানি এই জানোয়ারের দল আপনাদের কিন্তু এবার এই রাম এসে গেছে। আর কনকা এই মাইকা লাল ঠিক কুছ করনে কি পায়েগা। তুমি তুমি ঠিক সময় এসে পড়েছো বাবা। তুমি এসে আমাদেরকে রক্ষা না করলে এই শয়তানগুলো আমাদের বস্তি সমস্ত ভাঙচুর করে শেষ করে দিত। চিন্তা নেই মা, চিন্তা নেই, আমি তো আছি। আর আমি তো আছি। প্রদীপ নেভার আগে যেমন তপ করে চলে ওঠে না, আচ্ছা এদের সেই রকমই অবস্থা। কি বলিস না শুয়ারের? বাইরের কয়েকটাকে আজ সালা আমি খেলিয়ে এসেছি, আর তোদের মতো এবার এইগুলো এবার বাকি আছে। সবার নামেই বুলেট, বুলেট এখন একেবারে হয়ে গেছে মোমবাতি। এবার থেকে না বুলেট বুলেট না করে যদি তুই নিজের প্রাণে ভাবতে চাস রাখো, তাহলে সোজা এখান থেকে চলে যা। আজ বন্দুকের ভয় দেখিয়ে সব কিছু থামাতে পারলেও এই বস্তি তুই বাঁচাতে পারবি না রাম। চাবুকের ঘাট বন্দুকের আওয়াজে বনের রাজা সিংহর পর্যন্ত একেবারে খাঁচায় ঢুকে যায়। আর কত নামি দামি ক্রিমিনাল পৃথিবীর মর্যাদা ঘটিয়ে আর তোরা এই বস্তির কথা বলতে চাইছিস? মনে রাখিস, গরিবের ঘরের ভাতের চাল আর ওই মাতালের মদের হাতের গ্লাস কিন্তু কোনোদিনই বাঁচতে নাই। আর ওই পুলিশ যদি কেড়ে নেয় না, তাহলে কিন্তু একেবারে আগুন জ্বলবে, আগুন। से धरती आसमान अधम से पापी यही होगा कलीजुग का राम, और यही होगा संसार का देव। चल 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 আজ চলে যাচ্ছি, তবে আবার দেখা হবে। ভগবানকে ভালো করে ডাকিস, যেন দেখানো হয়। আর যদি দেখা হয় সেটা এবার তোর মর্গে হবে, মর্গে। রাম! আমি রাম। আমার ডায়েরিতে মাত্র 3 বার মাত্র একবার দেখা হয় বোঝা পড়া, আর দ্বিতীয়বার যদি দেখা হয় না সেটা হবে একেবারে সারা কেওড়া তলা। ঠিক আছে, দেখে নেব। এবার রণক্ষেত্রে
কে জেতে আর কে হারে। আমি জানি না তুমি মানুষ না ভগবান। না 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 না, আমি ভগবান কেন হতে যাবো? আমি ভগবান কেন হতে যাবো? তুমি- আর আমি যদি ভগবান হয়ে যাই তাহলে এই সমাজে মানুষের কাছে যে আমি স্থান পাবো না। তাই আমি সারা জীবন মানুষ হয়ে থাকতে চাই মা, মানুষ হয়ে থাকতে চাই। আমার বড় জানতে ইচ্ছা করছে কে তুমি বাবা? আমি আমি এক সমাজ থেকে হারিয়ে যাওয়া কোনো এক মায়ের সন্তান। আর আর আমি কোনো ভালোবাসার গ্রাম থেকে একটা দূরে থাকা পাখি। তাই তাই আমি এই সমাজের এক নিঃস্ব মানুষ, মা, নিঃস্ব। তুমি ঠিক আমার রামুর মতো কথা বলছো বাবা। কে 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 রামু? সে ছিল আমার এই অন্ধকার জগতের আলো পৃথিবী, কিন্তু ভাগ্যের এই নিষ্ঠুর কষ্টাঘাতে সে আমার জীবন থেকে হারিয়ে গেছে দূরে, অনেক দূরে। কাছের মানুষই তো দূরে যাইবো, কাছের মানুষ হয়তো হয়তো ওই মানুষটা আবার কোনোদিন ফিরে আসবে। না না, আমি চাই না তাকে আমি তুমি ফিরে পেতে। সে বেঈমান, সে বিশ্বাসঘাতক, সে আমার বিশ্বাসে বিষ ঢেলেছে। সে সন্তান নামে কলঙ্ক। কি তুমি হাসছো বাবা? এই পৃথিবীটা যে একটা রঙ্গমঞ্চ, সবাই নিজের চরিত্র নিয়ে সবাই একেবারে ব্যস্ত থাকে। এবার বাইরের রংমাখা মুখটা দেখি, কিন্তু কিন্তু এই ভেতরের মনটা কেউ দেখে না গো, কেউ দেখে না। এই মনটা দেখে না, তাই তাই সবাই একেবারে অন্ধকারে ঢাকা থাকে। এই বাইরের মন আর ভেতরের মন কেউ অন্তর করে দেখে না বা কেউ অন্তর করে তুমি ঠিক বলেছ বাবা। এই মন ভাঙলে শব্দ হয় না, কিন্তু কিন্তু মাসিমা বাড়িতে আছেন? তুমি চলে গেলে, কিন্তু 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 তোমার এই কথাগুলো শুনে যেন মনে হচ্ছে তুমি কত আমার আপন, কত দিনের না জানে না। তাই তো আমাদের এই দুর্যোগের দিনে তুমি আমাদের নিজের সন্তানের মতো হয়ে আমাদেরকে রক্ষা করলে। কিন্তু কতদিন তুমি আমাদেরকে রক্ষা করবে? ওই শয়তানদের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। ওই শয়তান। মাসিমা বাড়িতে আছেন? মাসিমা ভালো আছেন তো? তুমি এখানে? অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তো, তাই দেখা করতে এলাম। বয়সে আপনি বড়, তাই ছোট হয়ে আমি 3টি কর্তব্য পালন করব। প্রথমে আপনি মিষ্টির প্যাকেটটা ধরুন না মাসিমা, ধরুন। কে চাই এখানে? ধরুন বলছি। আর দ্বিতীয়টা একটা প্রণাম করব, মাসিমা। আর দ্বিতীয়টা না, থাক, ওটা শেষে বলবো। আসুন। মিষ্টিটা খাবেন মাসিমা? ওটা সুগার ফ্রি মিষ্টি, ওই রাজনগর রিয়া সুইট থেকে মিতনকে দিয়ে আনিয়েছিলাম। ওটা খাবেন। আসুন আসুন না মাসিমা, দুটো কথা বলে চলে যাব। কে চাই তোমার এখানে?
কি প্রশ্ন করেছেন মাসিমা? আসলে জীবনটাই তো এক অদ্ভুত ধাঁধা। তাই কবি বলেছেন, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। আর আমি কি বলি জানেন মাসিমা? যাহা পাই তাহাই চাই, আর যেটা চাই তো সেটা চাই চাই। লোক লাগিয়ে কাজ হয়নি বলে স্বয়ং নিজেই চলে এসেছো। লোক আমি পাঠাই না মাসিমা, ওদের মুখে কেবল টাকার বান্ডিলটা ছড়ে, ওরা নিজে থেকে চলে আসে। টাকা দিয়ে তুমি ওদেরকে কিনতে পারলেও টাকা দিয়ে কিন্তু তুমি আমাকে কিনতে পারবে না। কি যে বলেন কাকি, সরি মাসিমা, আসলে গতবার থেকে কাকিমা বলে বলে বাস্তব। কি যে বলেন মাসিমা, এই কলি যুগে টাকাই তো সব। ওই টাকার জন্য এ দলের নেতা ও দলে যাচ্ছে, ও টাকার জন্য পুলিশের উর্দি রং খাকি ছেড়ে বেঈমান হয়ে গেল। এই টাকার জন্যই তো হারানের ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে হারানটাকে মাসিমা, আচ্ছা যে হোক না হবে, কেউ না কেউ তো ঘুরছে। আরে টাকার জন্য রাজআদিত্য রাবণ হয়ে গেছে, রাবণ। আপনি ওসব নিয়ে একদম ভাববেন না মাসিমা। আসুন দুটো কথা বলবো, পাশে বসুন, তারপরে চলে যাও। আসুন। আসলে কি জানেন মাসিমা, আমি জানি ওই বস্তিটা একমাত্র আপনাদের মাথা গোজার ঠাঁই, আর কোনো ঠাঁই নাই, কিন্তু ওটাই সালা আমার চাই। বলবেন বলবেন, প্রথমে আমারটা বলতে দিন, তারপরে আপনি বলবেন। বলবেন বলবেন বলবেন। ওই বস্তিটা অনেকেই বুঝিয়েছে, ওইটুকু জমি কি হবে। আমি বলবেন বলবেন, আপনি আমার মায়ের মতো, না বলতে দিলে হয়, বলবেন তো। অনেকেই বুঝেছে ওই ওইটুকু জমি কি হবে, আমিও ভেবে দেখেছিলাম, কিন্তু ওই যে সালা আমার চেক, তাই আমার চাই চাই। এটাই লাস্ট, এটা বলেই চলে যাব। আমি ওদেরকে পাঠিয়ে আড়াল থেকে সব শুনেছি, কোথা থেকে কি হলো, আবার একটা রাম এলো, তাকে নাকি আপনি তোল্লাও দিয়েছেন, সে নাকি রাবণকে মারবে। এটা তো আমি মানতে পারছি না। নিন এবার বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই রামই তোর মতো রাবণকে মারবে রে শয়তান। এই জন্যে সালা বলতে দেয়নি, সালা বললে যত উল্টো পাল্টা বলবে। মাসিমা, আচ্ছা আপনারা বলুন তো, মাসিমা বলে ডাকলাম, এক প্যাকেট সুগার ফ্রি মিষ্টি দিলাম, ষষ্টাঙ্গে প্রণাম করলাম, তাতেও সালামি খারাপ। মরবি মরবি মরবি, তুই মরবি। আমার মতো মায়ের গায়ে হাত দিয়েছে, তুই মরবি, তুই মরবি। দেখছেন দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। বস্তি তাহলে তোরা ছাড়বি না। তুই কি ভাবলি তোর বয়স হয়েছে বলে আমি ছেড়ে দেব? আমি রাবণ রে রাবণ। রাবণ কোন বয়স দেখে না, বয়স কিছু দেখে না। রাবণ শুধু মায়ের তোর বস্তিতে থাকার আর তোর বাচ্চার 7 দিন সময় দিয়ে গেলাম। হয় তুই বস্তি ছাড়বি, নাইলে পুরো বস্তিটাকে শ্মশান বানিয়ে চিতা চালিয়ে দেবার। চল এই রে 3 নম্বর কর্তব্যটা বলা হয়নি।
ওটা বলি না মাসিমা, ওটা করে দেখাই। আপনার সাথে করলে পাবলিক ভরপুর কেলাবে বাবা, ভরপুর কেলাবে। ও কচি তুই সরস্বতী তোর মাসি এসেছে, সরস্বতী তোর মাসি মাসিমা। ওই মিষ্টিটা আপনার আর ওইটা আমার। जमाने न रहना लवन का वो किसी काम का। আমি মরে গেল, আমি মরে গেল, আমাকে মারতে মারতে মরে গেল। আমার প্রাণ থাকতে আমি কিছুতে এই বস্তি তোদের হাতে তুলে দেবো না। আমি বোধহয় বেশি দিন বাঁচবো না রে। আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। আমি শুধু তোদের একটা কথা জানাতে চাই। কি কথা মাসিমা? তোমার আমি কোনো কথাই শুনবো না মাসিমা। তোমাকে এখন আমি হাসপাতালে নিয়ে যাবো মাসিমা। না হাসপাতালে না। বাবা কোথায় আছো বাবা? জলদি এসো মাসিমা, কি হয়ে গেল বাবা? কি হলো? এমন করে তুই ডাকছিস কেন? দেখো কতক্ষণ থেকে মাসিমাকে বলছি হাসপাতালে নিয়ে যেতে, এখনো যাচ্ছে না। কি হয়েছে তোমার? দেখো না বাবা, দেখো এই মাসির কি অবস্থা হয়ে গেল। চলো বাবা, চলো আমরা হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ আর দেখো চলবে না। দাদা হাসপাতালে নয়, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আমার একটা কথা ছিল। এই মুহূর্তে এই কথাটা শোনালো তোমাদের বিশেষ প্রয়োজন। কথাটা মাসিমা বলবো নন্দিনী, বলবো। আমি তোদের সব কথা বলবো, কারণ তোদেরকে এই কথা না জানালে যে আমার জন্ম পরিচয় অন্ধকারে থেকে যাবে। তাহলে বলছি শোন, আজ থেকে 25 থেকে 30 বছর আগের ঘটনা। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। আরে বস্তি তখন আনন্দ উৎসব করছিল। ওই সূর্যকান্ত বর্মন ওই বস্তিটা আমাদেরকে দিয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 10টা হবে। আমি নাইট ডিউটি করে হসপিটাল থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ফিরতে দেখি ওই ম্যানেজার ঘোষা। আমি কখনো কারো এই বস্তি আমাকে দেব বলেছিল। কোথা দিয়ে ওই কথা রাখি সূর্যকান্ত ভট্টমল ওই উদ্বাস্তুদের বস্তি আমাকে দেব বলেছিল বলে ওটা ওদের নামে লিখিয়ে দিয়েছি। ওই যেমন এতদিন আমি আর গোলামি করে কিছুই পেলাম না, আমি সর্বনাশ করে ছাড়বো। ওই লোক লাগিয়ে আমি ওই গাড়ি কেটে দিয়েছি। ওর দ্বিতীয় ছেলের জন্ম দিয়েছে বলে সে আনন্দে ছুটে আসছে ছেলেকে দেখতে, কিন্তু এসে দেখবে মরা ছেলে। সূর্যের বউ হেবি বর্তমান এখনো জ্ঞান ফিরেনি। ঝড় বৃষ্টির জন্য এই সুযোগে আমি ওর ছেলেকে নিয়ে পালিয়ে এসেছি, আর ওদের বসে শুয়ে দিয়ে এসেছি একটা মরা ছেলে। জন্মে দেবী বর্তমান মরা ছেলের জন্ম দিয়েছি, আর জ্যান্ত ছেলের জায়গা হবে কিনে রাত
শিয়াল কুকুরে টেনে 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 নিয়ে যাবে। আর এদিকে সূর্য নেই, আর এদিকে ছেলেও নেই। শালা আমার সাথে বেঈমানি। এবার আমি গল্প শোনাবো। আমি রাঘব ঘোষাল। আমি হব এই বর্ধমান বাড়ির হর্তা কর্তা। সিম্পদের সকলকে আমার আয়ত্তে নিয়ে আসবো। বড় ছেলে রাজ বর্ধমান কে আমি রোল বুঝে ইঞ্জেকশন দিয়ে আস্তে আস্তে করে তুলবো আমি সাইকো পেশেন্ট। আর দেবী বর্মনের কাছে সবাইকে করে তুলবো আমি বীর। ওরা হবে ঘুড়ি আর আমার হাতে থাকবে লাটাই। শেষ করতে হবে। নেমে এলো অন্ধকার। সবই তো তোরা শুনলে, সবই তো শুনলে দাদা। এরপর আমি মরে যাই, কোনো ক্ষতি নেই। কিন্তু কিন্তু ওরে নন্দিনী, আমার জীবনের দায়িত্বটা যে তোকেই নিতে হবে। ওর জন্মের পরিচয়টা যে তোকেই চালাতে হবে। নিশ্চয়ই আমি চেনাবো। আমি জানি রামু কোথায় আছে। তাহলে কথা দে, রামু যেন না জানে ও অনাথ। ও জন্ম পরিচয়হীন একটা অনাথ চারুর সন্তান। ও যেন জানতে পারে ও কার সন্তান। তার মানে বর্মন বাড়ির ছোট ছেলে রামু। হ্যাঁ, আর রামু হচ্ছে ওই রাবণীর ভাই। আমি তো শুনলাম রামু ওই দিকটাই এসেছে। ওকে কেন আমি খুঁজে পাচ্ছি না? কিন্তু ওকে তো কোনোভাবে আমাকে সত্যিটা জানাতেই হবে। রামু! রামু! অবাক লাগছে, আজ অন্ধকার নিজে আলোর কাছে ছুটে এসেছে। যেখানে কিনা আলো অন্ধকারকে ঘটাতে আসছে। রামু! আমি এটাই চেয়েছিলাম, তুমি তোমার ভুল কবে বুঝতে পেরে তুমি আমার কাছে ছুটে আসবে নন্দিনী। তুমি আজও ভুল আছে, আর তুমি সেই সময়ও ভুল ছিলে। তার মানে আমি তোমার সঙ্গে কোনো প্রেম করার জন্য আসিনি। তাহলে তুমি কি জন্য এসেছো এখানে? আমাকে তাচ্ছিল্য করতে এসেছো? সে করার মতো ইচ্ছে আমার নেই। তোমাকে কিছু জানানোর জন্য আমি এসেছি। তাহলে তুমি চলে যাও এখান থেকে। দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও। এই নিষ্পাপ জীবনে, এই উতলা দিঘির জল আর চাঁদের আলোয় আমি ওদের সঙ্গে ঠিক মিলে মিশে থাকতে চাই নন্দিনী। কেন কেন তুমি এই কাজ করলে আমাকে বলতে পারো? আজ আমি নিঃস্ব। আমার বন্ধু নেই, আমার বোন নেই, আমার বস্তি নেই, আমার মাও নেই, এমনকি আমার কাছে আমার ভালোবাসাও নেই। মাসিমা হাসপাতালে ভর্তি আছে। কি বলছো নন্দিনী? আমার মা হাসপাতালে ভর্তি আছে? ওরা সবাই সকালে এসেছিল আর মাসির এই অবস্থা করে দিয়ে গেছে। কে সেই করেছে? ওই আদিত্য বর্মন। আর আমি তোমায় ছাড়বো না। এবার আমি সব বদলা নেব। আর আজকে আমাকে এক্ষুনি ওই আমার মায়ের কাছে যেতেই হবে। দাঁড়াও, কিন্তু মা তো তোমাকে দিব্যি দিয়েছে। ও ঈশ্বর! নন্দিনী, আমার মা এখন কেমন আছে নন্দিনী? আমাকে তুমি একবার বলো নন্দিনী। খুব ভালো আছে, আর কালকেই ছুটিতে দেবে। আচ্ছা নন্দিনী, আমাকে কি একবার তোমার বিশ্বাস করা যায় না নন্দিনী? সেটা সম্ভব নয় রামু, সেটা সম্ভব নয়। আমি চাই না, আমি আর চাই না তোমার সঙ্গে। হাই রে ভাগামন,
মিথেই শুধু এখানে করতে এসেছে আমার কাছে আপন। জানি না জানি না তোমার সঙ্গে আবার দেখা হবে কিনা জানি না। জীবনের অঙ্কটাকে মেলাতে গিয়ে আজ আমি কি পেলাম, আজ আমি কি পেলাম। জীবনের অঙ্কটাকে মেলাতে গিয়ে আজ আমি কি পেলাম। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম, আজ আমি নিঃস্ব হয়ে গেলাম, শুধু নিঃস্ব হয়ে গেলাম। নন্দিনী, আমার জীবনটা একেবারে পথের ধুলোই, আমার জীবনটা একেবারে শুকনো কাঠের মতো। আজ আমার জীবনটা যেখানে যাবো আমি সেখানে পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি মেঘের জল বৃষ্টি ঝড় আসে তাহলে আমি একেবারে মিলে মিশে যাবো। নন্দিনী, রামু আমার এই সুখের হাতছানি আর আর আমাকে কাছে থাকতে দেবে না নন্দিনী। আর ওই একটা দুঃখ, ওই একটা দুঃখ আজ আমার পিছু ছাড়বে না। আর সেটা হলো ওই খুনি একটা আমি, ওই যে ছিল না, ওই যে করেছে আমাকে প্রতিজ্ঞান, আর আমি সালা হলাম একটা বেজন্মা। রামু, তুমি অনাথ নও রামু। তা কি বললে? বলো বলো, কি বলছো? আমি অনাথ নই। না, তুমি অনাথ নও, তোমার জন্মকর্তা আমার পরিচয় আছে। বলো বলো বলো, আমার আসল পরিচয় তুমি বলো নন্দিনী। কে কে আমার জন্মদাত্রী? মা বলো, কে আমার জন্মদাত্রী? কে আমার গর্ভধারিণী মা? দেবী বর্মন। নন্দিনী, তুমি বর্মন ফ্যামিলির তুমি একজন ছেলে, ছোট ছেলে, রাবণের ভাই তুমি। না, আমাকে আমাকে যেতেই হবে নন্দিনী, আমাকে যেতেই হবে। আর আমাকে মা বলে ডাকতেই হবে। এতদিন যে আমি পথের ভিখারি হয়ে বেড়াচ্ছিলাম, আজ আজ আমি সেই মায়ের কাছে যাব নন্দিনী। কিন্তু ওই রাবণ, কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। আজ আমাকে ওখানে ছুটে যেতেই হবে নন্দিনী। মা, মা, কে যেন কাতর কণ্ঠে আমাকে মা মা বলে ডাকছে। এই ডাক তো আমি আগে কখনো শুনিনি। আমি দেবী বর্মন। আমার মনটা এমন ভেঙে পড়ছে কেন? আমি যে তো পরিপূর্ণ দেবী বর্মন, এমন ডাকে এমন ভেঙে পড়ছে কেন? না না, এই মন দেবী বর্মনে কখনো সাজে না। আমি দেবী বর্মন, বর্মন ফ্যামিলির একমাত্র মালকিন রাঘব ঘোষাল। রাঘব ঘোষাল, কিছু বলছেন ম্যাডাম? বলার বা শোনার মতো তো অনেক কিছু আছে, কিন্তু লোক কোথায়? কেন ম্যাডাম, আমি তো আছি। না, নেই। কারণ এখন আপনি সেই কথা শোনার থেকে নিজের ব্যাপারে অনেক কিছু ভাবতে জানেন। কি বলছেন ম্যাডাম? ম্যানেজার বাবু, এই দেবী বর্মনের চোখ কান দুটোই খোলা থাকে, তাই কে কি করছে, কে কি ভাবছে সব আমি বুঝতে পারি। আপনি অহেতু আমায় পছন্দ করছেন, ভাবছেন ম্যাডাম, এতে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে। শরীরটা আমাকে ভাবতে দিন, কিন্তু আমি যেই কথাটা বলবো সেই কথাটা শুনে আপনার শরীরটা যাতে খারাপ না হয়ে যায়। ম্যাডাম, 30 বছরের বেশি আপনি এই বাড়িতে আছেন, কাজের লোক বলে নয়, আমার স্বামীর বন্ধু বলে। এই বাড়ির অনেক দায়িত্ব আপনি পালন করেন, অফিস ফ্যাক্টরি সব আপনার হাতে। এমনকি রাজকে আপনি নিজে হাতে মানুষ করেছেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি
আপনি কিন্তু কেন ম্যাডাম? সূর্য চলে যাওয়ার পর তো আমি ওই সব এই বাড়ির সমস্ত দায়িত্ব পালন করছি। তাহলে হিসেবে এত গরমিল কেন? কোথায় ম্যাডাম গরমিল? এত বছরের হিসেব প্রায় 50 কোটি টাকার গরমিল। কে বললো ম্যাডাম? ওই যে বললাম, দেবী বর্মনের চোখ কান দুই খোলা থাকে। ম্যাডাম, রাজের নামে প্রায় 100 বিঘে জমি ছিল, আজ সেটা 30 বিঘেতে এসে দাঁড়িয়েছে। কি এমন প্রয়োজন পড়লো যে জমিগুলো বিক্রি করতে হলো? না মানে ম্যাডাম, সিন্ধুকের দরজা যখন আমি একবার খুলেছি তখন সবটাই আমি জানতে চাই। জানেন গত বছরের হিসেবের খাতাটা নিয়ে আসুন। আমাকে আপনি সন্দেহ করছেন ম্যাডাম? এতদিন করিনি, কিন্তু আজ করছি। যদি আপনার সৎ সাহস থাকে তাহলে হিসেবের খাতাটা দেখিয়ে আমার ভুলটা আপনি ভাঙিয়ে দিন। ওকে ম্যাডাম, আমি হিসাবে খাতাটা নিয়ে আসছি। আর শুনুন, রাজের বাবা যেদিন মারা যায় সেদিন আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি। এই ব্যাপারে আমি আপনার কাছে কিছু জানতে চাই। ম্যাডাম, কারণ আপনি বলেছিলেন রক্তের অভাবে আমার দ্বিতীয় সন্তান মারা গেছে, কিন্তু একটা পুরনো রিপোর্ট আমি খুঁজে পেয়েছি, তাতে পরিষ্কার লেখা আছে যে রক্তের কোনো সমস্যাই ছিল না। এই ব্যাপারে আপনার সঙ্গে আমি ডিসকাস করতে চাই। যান, খাতাটা নিয়ে আসুন। ওকে ম্যাডাম। কোথায় কোথায় যেন একটা রহস্য লুকিয়ে আছে, যেটা যেটা 30 বছর ধরে চাপা পড়ে আছে। রাজ আমার নিজের সন্তান হয়ে আজ আমি তার কাছে পর হিসেবে গরমিল, রক্তের রিপোর্ট, তারপর আবার ওই বস্তির ছেলেটা। ভিতরে আসবো ম্যাডাম? কে? কি তুমি এখানে এসেছো কেন? কেন, কি জন্য, কি কারণে এসেছি এত কিছু ভেবে আমি এখানে আসিনি। তাহলে এসেছো কেন? আপনাকে একবার আমি দেখতে এসেছি। আমাকে দেখতে? কিন্তু কেন? কারণ কারণ জানলে তা হবে না। আমি জন্মের পরিচয় থেকে যাকে খুঁজেছি তাকে আমি একবার দেখতে এসেছি। আর আমার মনটা বারবার কেঁদে ওঠে যে পালিত মায়ের জন্য আমি সারা জীবন একেবারে এই দুর্কন্যা আমার জীবন চলে উঠেছে। সেই পালিত মাকে আমি একবার দেখব, আর তাকে দেখার জন্য আমার মন একেবারে ছটফট করছে। আর কি বলছো তুমি? জানেন, ছোট থেকে আমি জেনে এসেছি আমার কোনো মা নেই। আমার মা আজ কোথায় হারিয়ে গেছে তা সেই মারা মোহটাকে আমি বুঝতে পাইনি, মা আমার হারিয়ে যাওয়ার। কিন্তু কেন কেন মা আমার ছেড়ে আজ কোথায় চলে গেছে? আর আমি তাকে যদি একবার দেখা পাই তাকে আমি জিজ্ঞেস করবো যে কেন আমায় তুমি জন্ম দিয়েছিলে? যদি তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করবে না তাহলে কেন দেখিয়েছিলে আমাকে পৃথিবীর আলো? আর সেই খবরটা আজ আমি পেয়েছি যে আমার মা আছে, আর সেই মা আমার আজ হসপিটালে ভর্তি। কি বলছো তুমি? হাজার সুখের অট্টালিকায় বাজে রক্তে যে ছেলেরা মাকে নিয়ে থাকতে পারে না, কিন্তু মায়েরা যে একটা কুড়ে ঘরে ছেলেকে মানুষ করে সেটা আমাদের ভালো করে জানা আছে। মা কি অভাব পূরণ করেছে? আজ থেকে 30 বছর আগে একটা বিশেষ বড় ঘটনা। কি ঘটনা? আমার মা তখন ওই হসপিটালে নার্সের কাজ করতো। কি নাম তোমার মায়ের? মাধবী। সেদিনই ছিল ঝড় জলের রাত।
আমার খোকনের সোনা চাঁদের খানা আই ফিরে 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 খোকা, ওরে তুই আমার সন্তান। আজ আমি আমার শাড়ির সন্তানকে আমি ফিরে পেয়েছি। সেদিন তোর প্রতি আমি অনেক বাজে ব্যবহার করেছি। আমি তোর জানিস খোকা, জানিস যে জমির উপর তোর অধিকার, সে জমি আমি তোর কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলাম বাবা। আর আমি কিছু চাই না মা, আর আমি কিছু চাই না। আমি শুধু বাকি জীবনটা মা তোমার কোলে শুয়ে থাকতে চাই মা। শোন, সবার জন্য নয় মা, সবার জন্য নয়। আর যত সমাজ, বড় বাড়ি সব আছে না, এগুলো কিন্তু কি জানো মা, ওগুলো সমাজের সন্তানরা থাকে, কিন্তু তোমাদের মতো মায়েদের কাছে ওটা বড় দুঃসংবাদ। ওই বাড়িতে ছেলেরা বউ নিয়ে থাকতে রাজি হয়, কিন্তু তোমাদের মতো মায়েদের ওখানে স্থান দেয় না মা। তাই এই সমাজটাকে আমি দেখতে চাই না মা। আমি শুধু দেখতে চাই আমার মাকে। তাই আমি তোমাকে নিয়ে, আমি আমার সারা জীবনটা নিয়ে তোমাকে অনেক দূরে থাকতে চাই মা। তোমাকে নিয়ে আমি অনেক দূরে থাকতে চাই মা। খোকা, মা, মা গো মা, এই মায়ের ওই সচ্চা আর আমার কিছুই নাই মা। মা শুধু যে মায়ের উপমা। মা, বলো মা, বলো কে তোমার এই স্পর্শ করার যোগ্য মা? বলো বলো বলো। খোকা, খোকা, মা, আমি চাইনি খোকা। কখনো তো আমি কিছু চাইনি মা। একটা জিনিস আমি তোমার কাছ থেকে চাইবো মা, তুমি আমায় দেবে? বলো বলো, তুমি আমায় কথা দাও মা, বলো কথা দাও। বল না কি চাস তুই? বাকি জীবন যতটাই আছে না, আমি ওই যে বলেছি না, ওই বাকি জীবনটা আর আমি কিছু করে থাকতে চাই না মা। আমি এই সমাজের মানুষের কাছেও থাকতে চাই না মা। আমি শুধু একটাই, যখন আমি আমার মাকে খুঁজে পেয়েছি, তখন আমি আমার মায়ের কোলে সারা জীবনটা আমি কাটিয়ে দিতে চাই গো মা, কাটিয়ে দিতে চাই। ওরে খোকা, আমি যে এতদিন মিথ্যে করে তোকে ছেড়ে কাটিয়েছি, আমি চাই মনে প্রাণে চাই তুই ফিরে আয়, কিন্তু তোর দাদা রাজ না মা, না, ওই রাজের কাছে তোমাকে যেতে হবে না মা। ও রাজ নয়, ও রাবণ। ওর কাছে তোমার চাওয়া হবে না মা। আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব, তুমি আমার কাছে এই বাকি জীবনটা থেকে যাবে মা। যাবো খোকা, যাবো। মিথ্যে পর্দার আড়ালে এতদিন ভুল করে মাতৃত্বকে হারিয়ে ফেলেছি। আজ আমার সেই মাতৃত্বকে আমি ফিরে পেতে চাই খোকা। চলো মা, চলো চলো। যাবো, আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই মা। যাবো, তুমি আমার কথাটা শোনো মা। যাবো বাবা, যাবো। শুধু একটা দিন তুই অপেক্ষা কর। একটা রাত তুই তোর মাকে ছেড়ে কাটিয়ে দে বাবা। কাল আমার জন্মদিন উপলক্ষে তোর দাদা এ বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের শেষে আমার ছোট ছেলের সাথে এই লোভ, লালসা, হিংসার দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে যাবো বাবা। কিন্তু তুই দেরি করছ বাবা, তোর দাদা রাজ যদি জানতে পারে। আমি দেরি করবো না মা। তোমার জন্মদিনের জন্য আমি ওই বাজার থেকে ফুলের তোড়া কিনে তোমাকে আমি ভালোবাসা দেব মা, ভালোবাসা দেব। এত পাপের মাঝে কোথাও যেন এতটুকু পুণ্য করেছি, তাই তো আমার হারিয়ে যাওয়া সন্তানকে আমি ফিরে পেয়েছি। আমি বুঝতে পারতাম এর মধ্যে রাঘব ঘোষালের খেলা আছে। না,
আমাকে রাজকে বোঝা না, আগে রাঘব ঘোষাল, রাঘব ঘোষাল, তারপর আমি রাজকে বোঝাবো। এই যে ম্যাডাম হিসাবের খাতাটা, একটা পেয়েছি, বাকিটা ওই ফ্যাক্টরিতে আছে। ও না 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 না, কাল কি করে হবে ম্যাডাম? কাল তো আপনার জন্মদিন। খাতার হিসাবটা ঠিক মিলে যাবে রাঘব ঘোষাল, কিন্তু জীবনের হিসাবটাই যে তুমি গরমিল করে রেখেছো তার কি হবে? কি বলছেন ম্যাডাম? যে রহস্যটা এত বছর ধরে গোপন করা ছিল সেটা তো আজ আমি জানতেই পারতাম না। তোমার আসল চরিত্রটাকে আমি জানতেই পারতাম না। আসলে বুঝতে পারছেন না ম্যাডাম? বুঝতে পারছিস না? স্বার্থপর কেন ছেলেকে ডাস্টবিনে ছুড়ে মেরেছিস? কেন তোর নিজের বন্ধুকে ব্রেক ফেল করে মেরে দিয়েছিস? আপনি বিশ্বাস করুন ম্যাডাম, একদম চুপ, তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমার সেই হারিয়ে যাওয়া ছোট ছেলেটা বড় হয়ে আজ আমার কাছে ফিরে এসেছে। এই মাথাপে যদি না থাকতো আমার সন্তানকে আমি কোনোদিন ফিরে পেতাম না। শোন রাঘব ঘোষাল, কাল আমার জন্মদিন। আমি চাই না সেই শুভ দিনে কোনো অশুভ কাজ হোক, তাই বাকি পরে কি করবো সেটা দেখবো, কিন্তু পরশু তোর মুখ যেন এ বাড়ি থেকে দেখতে না পায়, তারপর তোর কি অবস্থা হবে সেটা তুই বুঝতেই পারছিস। আর শোন, রাজ যদি এই কথা জানতে পারে তাহলে তোর পরিণামটা কি হবে সেটা তুই বুঝতেই পারছিস। মানে পরিণীতি কি হবে ম্যাডাম? দেবীগর সেটা বুঝবে দেবী বর্মা। তবে এতদিনের প্রেম এত যে আমি যেতে দেব না। এবার খেলা হবে। ও জন্মে তোর মা ওই বস্তির ছেলেটাকে সমস্ত সম্পত্তি লিখিয়ে দিতে চাইছে, তুই কিছুই পাবি না। রামু হচ্ছে কটমন বাড়ির ছোট ছেলে। আজ দেবী বর্মনের জন্মদিনে এই বেনারসি খেলা একেবারে দারুণ সেজে উঠেছে, দারুণ। ছোট বাবুর
পতিত বলে কোথায়? কিন্তু সামান্য আয়োজন আসলে মায়ের ব্যাপারে না ছোটবাবু কোনো কিছু ত্রুটি রাখতে চায় না। এমন ছেলে পাওয়া সত্যি কপালের ব্যাপার। কোপাল বলে কোপাল, রামের রাবণ হলে কি হবে? ভক্তিতে একবারে রাম। এই রাম বলতে একটা কথা মনে পড়ে গেল। এই রাম শুনলাম রাম নামে একজন নাকি আপনাদের লোকজনকে খুব का नाम लिया शैतान। বাবু আজ আমার মায়ের জন্মদিন, তাই আজ এই দিনটা প্রতি বছর আমি খুব বড় করে পালন করি। তাই আজ কোনো হিসাব নিকাশ নাই, আজ অনলি মাদার এন্ড মাদার, না হলে প্রত্যেকের জন্য কেলানি বাঁধা। ছোটবাবু যাওয়ার সময় মাকে একটা প্রণাম করে যাবেন, কারণ ওনারই জন্য আপনারা এই মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। না হলে ওই তারাপীঠ ভ্রমণ করতাম ফ্রিতে, আর সাইড সিন হিসাবে কি থাকতো জানো? মহাশ্মশান আর চিতা। ছোট বাবু ছোটবাবু আমাকে সব আমাকে কি মা কালী পেয়েছেন যে বারবার জিভ বার করে হাত দিয়ে আশীর্বাদ করব? আমি এই যুগের কালীপদ, আমি মুখে বলি সুখ দুঃখের সাথে, কিন্তু সালা আমি একটা সোনারের বাচ্চা, সুযোগ পেলে ওটাও ছাড়ি না। কাজ তো হয়ে গেছিল, শুধু ওই শালা রাম। রাম, ওই রামকে তুই শাস্তা করতে পারলি না রে প্রতীক? আচ্ছা শোন শোন, কি করে শাস্তা করবি? রামকে প্রথমে গেলাস নিবি একটা, তারপর রাম ঢালবি, তারপর জল না জল না, রাম তো কড়াতে রাউড়ি জিরা ঢেলে দিস আর টপ করে বেড়ে দি। পরের বার ওই রাম আর বেঁচে ফিরবে না ছোট বাবু। মানুষকে সুযোগ একবার দিবি রে প্রতীক, বারবার নয়। কথা দিচ্ছি এ ভুল আর হবে না। সে সময় আমার কাছেও নেই আর আপনার কাছেও নাই, আর আমার মায়ের আজ জন্মদিন, তো এই দিনে আমার মাকে একটা স্পেশাল গিফট দিতে চাই। কি বললেন? কিভাবে? সেটা মা এলেই জানতে পারবেন। কি রকম? সত্যি সত্যি আপনার মা ভাগ্যবতী, না হলে এমন সন্তানকে গর্ভে ধরতে পারি? শুভ জন্মদিন ম্যাডাম, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে মামি, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আশীর্বাদ করি, তুই তুই অনেক বছর বেঁচে থাক বাবা। আশীর্বাদ বাঁচতে তো চাই মা, আমি তো বাঁচতে চাই, কিন্তু আজকের পর থেকে তোমার ছুটি, আর তোমাকে আমি কোনো কাজ করতে দেব না, আর তোমাকে ফ্যাক্টরি যেতে হবে না। আজ থেকে তোমার আরাম আরাম আর আরাম। আমার সোনা ছেলে। আমার মাম্মি, আজকের দিনে মা একটা রিকোয়েস্ট আমার রাখবে মা। আচ্ছা আপনারা জানেন, হ্যাঁ অনেক রাত হয়ে গেল, আপনারা খাওয়া দাওয়াটা সেরে ফেলুন, সবাই যান, গুড নাইট। ঠিক আছে ঠিক আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমার জন্মদিন, তাই এই দিনটা আমি প্রতি বছর পালন করি। তাই আজ আপনারা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন। যান ম্যানেজার বাবু, আপনার আমার মায়ের ঠিক আছে। দাস তোকে একটা কথা বলবো বাবা। মা, মা তুমি একটা কথার উত্তর দেবে মা? বল না বাবা, কি বলতে চাস? মা, আমি কি সত্যি অপদার্থ মা? আমি কি সত্যি খারাপ? আমি কি তোমার মনের মতো যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি মা গো? এমন কথা কেন বলছিস বাবা? এমন কথা কেন বলছিস? মা, জন্মের পর থেকে তোমাকেই আমার মা, তোমাকেই আমার বাবা, আর তোমাকেই পুরো পৃথিবী পরে দেখে জানি মা। তবে সেই বিশ্বাস আজ আমার ভেঙে যাচ্ছে কেন মা গো, তুমি বলতে পারো? রাজ,
মা গো, ওই জন্মের পর থেকে তোমার দীক্ষায় আমি দীক্ষিত মা, তোমার শিক্ষায় শিক্ষিত, তোমার ভালোবাসা শুধু আমার পাওনা ছিল মা। তাহলে আজ সেই ভালোবাসার নদীটা কেন দুভাগ হয়ে যাচ্ছে মা, তুমি বলতে পারো? রাজ, কেন এই কথা বলছিস বাবা? মা, এই পৃথিবীতে সব থেকে আপন যদি কেউ থাকে, সে তার মা, তার নারী ছেড়া দল, আর তার মা তাকে নিঃস্ব করতে চাইছে মা গো। কে 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 রাজ, কে? তুই রে হারামজাদে! এখন মা হয়ে তুই সতীত্ব দেখাতে চাইছিস, তোর ছোট ছেলেকে ফিরে পেয়ে তাকে সবকিছু দিতে চাইছিস, আর আমি শালা পানের জলে ভেসে এসেছি। না, ও একটা বেজন্ম, ওই বস্তির একটা বেজন্ম। রাবণ একা, তোমার সন্তানের রাবণ একা, তোমার সমস্ত সম্পত্তির আমার একার পাওনা। কোথাকার একটা বস্তির ছেলে তোমার আমার ভাই হবে, আমার ভাগে বা। রাজ, রাজ, আমার কথা শোন বাবা, আমার কথা শোন। চুপ, একদম চুপ। একদম চুপ। অনেক বলেছি। অনেক বলেছ, আর নয়। রাজ, 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 উঁচু আওয়াজ, এই, উঁচু আওয়াজ। এখানকার সব দর্শকও জেনে গেছে যে উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয়। তুই কি ভাবলি? তুই কি ভাবলি রাজকে ছেড়ে দেবো? তোকে মা বলে আমি ছেড়ে দেব? রাবণ কোনো মা মাসি বোন কিচ্ছু দেখে না, রাবণ কোনো সম্পর্কের দাঁত ধরে না, রাবণ কোনো বুড়ি বয়স্ক কিছু দেখে না, রাবণ শুধু মারে। চল, আমার ডিকশনারিতে মা দিয়ে শুধু আমি দুটি জিনিসকেই পছন্দ করি, এক মদ আর দুই মেয়ে ছেলে। সেখানে মা বলে কোনো শব্দ নেই। যার মানে তার জীবনে দুঃখ নেই, আনন্দ নেই, তাই তুমি মরে যাও, যা, আর বেঁচে থাকাও তা। না, তুই আমার করিস না রাজ, তুই আমার সন্তান, তুই আমার করিস না। তোমার সন্তান। আমি তোমার সন্তান, তুমি আমার মা, তাই তো তোমার চরণে আমার ঠাই, তাই তোমার চরণ দুটি ধরে বলি আমি, জননী জন্মভূমি সর্গাদ বিগড়িয়াছি, জননী জন্মভূমি সর্গাদ বিগড়িয়াছি, জননী জন্মভূমি সর্গাদ। জ্বালাই শরীর, আমি জ্বালাই জীবন, উপরে সারা আমি পাগলা, আসলে আমি রাবণ। জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। মাগো, বাবা, ওই দেখো স্বর্গের পথ, আস্তে আস্তে, সাবধানে সাবধানে চলে যাও। কি করবো মা? আমি যে রাবণ। আমি যে রাবণ, রাবণ কখনো মরে না মা। আর রাবণ কখনো মরে না মা। রাবণ শুধু মারে। রাবণ 25 বছর ধরে। মা, ও মা, কি হলো মা? মাগো, মা, ও মা, কি হলো মা? এবার ওই বস্তি চলবে, সীতাহরণ হবে। এখানে মরেছে কৌশল্যা, আর ওখানে মরবে তোমাদের ওই রাম। डरने का नहीं, डरने का नहीं। ये घोर कली युग में
चुप कर गया, समझो उस समय मर गया। মা, ও মা, এই দেখো মা, এই দেখো, আর তোমার জন্য না আমি একেবারে ফুলের তোড়া কিনে এনেছি মা। মা, ও মা, এ কি হলো মা? হে কি করলো তোমার? কে করলো মা? মা গো, তুমি যে আমাকে কথা দিয়েছিলে মা, কেন তুমি চলে গেলে মা? কেন কেন? আজ থেকে যে আজ আমার মা বলে ডাকা হবে না গো মা। মা, ও মা গো, মা। শুয়োরের বাচ্চা, তুই এখনো শান্ত হসনি? সারা জীবনটা তুই আমাকে তছনছ করে দিয়েছিস, আর আজ আমার জীবনে আমার মাকেও কেড়ে নিয়েছে। আমি এ কাজ করিনি। শুয়োরের বাচ্চা, আমার বাবাকে মেরেছিস, এমনকি আমাকে অনাথ করে দিয়েছিস। বল সারা শুয়োরের বাচ্চা, আমাকে এমন কেন করলি বল? আমার মাকে তুই কেন মারলি বল? আমি নাই ছোট বাবু, আমি নই। ওই ওই ছোট ছোট পাপীর কোনো ক্ষমা নেই। এই কলির নামের বিচারে একটাই শাস্তি, মৃত্যু। এবার মারতে আসছে তোকে রাম। জ্বলছে পুরো উত্তর পাড়া, একদম দাও দাও করে জ্বলছে। এক নিমিষে যেন সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। শেষ হতে আর বেশি বাকি নেই রে মা। ওই সাগরের পুরো পরিবারটা যে একেবারে সব পুড়ে ছাই হয়ে গেল, ছাই। এখন তাহলে কি হবে বাবা? আর বোধহয় আমাদের বস্তি রক্ষা করা যাবে না রে নন্দিনী। কি হবে বাবা তাহলে? এত এত ভাববার সময় নেই, সময় নেই। এই যতক্ষণ আছে প্রাণ, এই প্রাণ নিয়ে ওই বস্তি আমরা লক্ষ্য করে যাব, রক্ষা করে যাব। নন্দিনী, তুই মাধবীকে দেখ, আমি ওদেরকে দেখে আসি। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। আমি বুঝতে পেরেছি আজ আমাদের গরিব মানুষের প্রাণ বলে আজ কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আর এই সব কিছু দায় হচ্ছে ওই আদিত্য বর্মা। লতা গাছের বোন আর রাবণের মন, যতই দিন যায় ততই আমার এগিয়ে যায়। শয়তান! সাবধানটা বাড়িতে রেখে অসাবধানটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কেন জানিস? আর ন্যায় সততা বিশ্বাসকে বলেছি বিছানা রেডি করতে, আর মনুষ্যত্ব বিবেক দুজনে মিলে ফুল দিয়ে খাট সাজাচ্ছি। কেন জানিস? আজ তোর আর আমার ফুল সজ্জা হবে। শয়তান ভগবান সবটাই আমি। চেঁচিয়ে কোনো লাভ হবে না। সেদিন ছেড়েছিলাম, কিন্তু আজ আর নয়। চল চল বলছি, চল চল। আপনারা কি দেখছেন? এটা সিনেমা নয়, এটাই বাস্তব। চল বেসালে। না, আমাকে আমাকে ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। তোকে ছাড়ার জন্য তো ধরিনি চাঁদু, তোকে যে ছেড়ে দিলে হবে না। চল বলছি আমার সাথে, চল।
নন্দিনীকে নিয়ে চলে গেল। কে বাঁচাও গো, তোমরা কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, চলে গেল ওই শয়তানটা, নন্দিনীকে নিয়ে চলে গেল, বাঁচাও। কে কোথায় আছো? তোমরা বাঁচাও গো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমার সবার জীবনে বিদায় ঘন্টা বেজে উঠেছে। যে পাপ করেছি ওই ওই রাবণের মিথ্যে বদনাম দিয়ে সেটা আমি প্রতিদিন হারে হারে ভোগ করছি। আমার অধর্মের বিচার চাই। কে? তুমি? রাম, আমি এই কলির রাম। দয়া করে আমাদের সবাইকে এখান থেকে রক্ষা করো। চোখের সামনে অত্যাচার আর সহ্য হচ্ছে না। অন্যায়কে শেষ করার জন্য এই কলির রামের জন্ম। তাই আজ যত পাপ আছে সবাই পাপীর সাজা আজই কলির পেয়ে যাবে। আগে আমার হাত থেকে তো বাঁচ। তুই কি ভেবেছিস? এই ছদ্মবেশে সকলের চোখকে ধুলো দিয়ে তুই এই গ্রামের মানুষকে বাঁচাবি? এই প্রতীক যখন এর দায়িত্ব নিয়েছে, এই বস্তি কেউ ফিরে পাবে না। রাম, তুই রাঘব ঘোষালকে মেরেছিস আর তার মৃত্যুর বদলা তোমাকে নিতেই হবে। কিন্তু তার আগে আমি দেখতে চাই কে তুই। কি রামু? আমি রামু নই, আমি রাম। এই অত্যাচারের অবহেলা সইতে সইতে এই রামু আজ কলির রাম হয়ে গেছে। তাই এই অন্যায় অবিচারে আর আমাকে অনেক সহ্য করতে হয়েছে, কিন্তু সেটা আর আমি সইতে পারছি না। আজ আমি আর সইতে পারছি না মতি। কারো তোর কথা মানাই না রাম। সব থেকে বড় বিশ্বাসঘাতক তুই। সেই দিন ভুল করলেও আজ ভুল করবো না। সেই দিন তোরা গায়ে হাত তুলতে না পারলেও আজ তোকে আমি বুঝিয়ে দেব। এ কি বিদিয়া? হ্যাঁ, আমি অন্যায় না করেও অনেক সাজা পেয়েছে এই রামু। মানে আসল পাপী রামু নয়, আসল পাপী হলো ওই রাবণ। বাঁচা, তোরা বাঁচা, বাঁচা, তোরা বাঁচা। কি হয়েছে কি? ওই শয়তান যে নন্দিনীকে তুলে নিয়ে গেছে। রাম, না না বাবা, না না না, না বাবা না, তুই তো রাম। আমি রাম, আমি এই কলির রাম। আর ওই রাবণকে মারতে আসবে এই কলি কলি রাম। শয়তান, আমাকে ছেড়ে দে। তুই আমাকে এখানে কিসের জন্য এনেছিস? তোকে তোর সাথে আমি আলু পরোটার মিক্স চাটনি খাবো। তোর মরণ পাখনা গজিয়েছে বুঝি? কে মারবে আমায়? আমি রাবণ। রাবণ কখনো মরে না। রাবণকে প্রতি বছর জ্বালাতে হয়। রাবণ শুধু আদর করে, আদর আদর আদর। ছেড়ে দে। রাবণ ছেড়ে দে বলছি। শয়তান, এবার তোকে আমি মারবো। ক্যাবলা দা, ক্যাবলা বাবু, তোমার হেভি টাইমিং মারি। সারা ঠিক জায়গায় ঠিক সময় এসে ফেলেছো। কি জন্য? ছোলা ভাজা খাবে নাকি? না না শয়তান, আমার বলে তুই থাল বরাত করে, ঠিক তোকে আমি থাল বরা। কি বলছো ক্যাবলা দা তুমি? ভয় দেখে রামুর নামে তুই দোষ দিয়েছিস। হায় ভগবান, আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। দাঁড়াবো, আমি তোকে খুলে দিচ্ছি। ক্যাবলা দা, রাবণ ছেড়ে দে, তুই ওকে বলে দিচ্ছি। রাবণ নই,
মেয়েদের গায়ে মাটি পছন্দ করে, তবু ছেলেদের গায়ে লাঠি নয়। তাই এই লাঠি তো রাখার কোনো অধিকার নেই। অনেক হয়েছে, এক এক কটা সবাই মেরেছি। প্রথমে ওই মাস্টার মশাইয়ের হাত কাটলাম, তারপর পিদিয়া, তারপর আমার নিজের গর্ভধারিণী মা। তুই তো শালি ওই ফুটপাতের মাল, তোকে শেষ করাম মেরা পায়ে হাতটা কামড়ে। আমার কাছে একদম আসবি না। তোকে ওদেরকে মেরেছি হাতে, আর তোকে মারবো আদরে। শোন, তোর ওই পীড়িতের নাগর রামনা, ওকে সালা এমন ফাঁসিয়ে দিয়েছি যে ওর সব খতম। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। তোকে তো ছেড়ে দেওয়ার জন্য আমি ধরিনি রে, তোকে আমায় কি ছেড়ে দেওয়ার জন্য এনেছি? বল। আমি তো কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দে। এই দেখ, অনেক হয়েছে, আর এ মরলো আঘাতে, আর তুই মরবি আদরে। না, না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও বলছি। কে আছে কে এসছে? কে? আমি বিদ্রোহীন, আমি রণক্রান্ত, আমি হতাই শান্ত। আমি এই সমাজের তোদের মতো যত সব জঘন্য মানুষ আছে সবাইকে এক এক করে শান্ত করব, তবে আমি সেদিন হব শান্ত। ভাই, ভাই কাছে আয় ভাই, আমার ভাই এসেছে, আমার ভাই এসেছে, ভাই এসেছে, আমার নিজের ছেলে, আমার আপন ভাই। ভালো আছিস তো? ও বাবা, রাম একেবারে একেবারে কাছেনি গো, তোমাদের রাম বানর সেনা নিয়ে এসেছে। এই তোর মতো জানোয়ারকে মারতে আজ আমরা সবাই একজোট হয়েছি। পারবি না, এই রাবণকে মারতে কেউ পারবি না। তেতাতেও রাবণ রাবণ মরেছিল, আর কলিতেও রাবণ মরবে, আর পাপের বিনাশ চিরকাল হয়ে আসছে, আর পাপের বিনাশ আজও হবে। তোর মতো পাপীকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নাই। তোর মতো পাপী যদি বেঁচে থাকে তাহলে সমাজের একটা মেয়ে কোনো ভালো থাকবে না, কারণ এই সমাজে তোর মতো মেয়েরা আজকালকার যুগে 4 বছর 5 বছর মেয়েরা ধর্ষণ হচ্ছে, আর 72 বছরের মহিলা এই তোদের জঘন্য মতো মানুষ আছে বলে তারাও ধর্ষণ হয়ে যাচ্ছে। তাই তোদেরই একটাই রাস্তা, আমার এই কলির রাম আমি, আমার কাছে তোদের হবে কি জানিস? মৃত্যু। মারতে মারতে ওকে একেবারে শ্মশানের জড়িত নিয়ে চলে যাবো। এভাবে ঘুরবে অন্ধকার,
আর আর তখনই ঘুরবে এই সমাজের অন্ধকার, আর তখন শান্তিতে বাঁচতে পারবে ছোট ছোট বাচ্চা মেয়েরা আর সমাজের বিরুদ্ধ মহিলারা